কিরে চলছে তো অর্গানিক, যেরকম ভেবেছিলি ওরকম ভাবে কামব্যাক করতে পারছিস তো? যদি করে থাকিস তাহলে খুব ভালো, আর যারা করছিস না তাদেরকে আমি বারবার করে বলছি এইবারে অন্তত নিজেকে পাল্টে ফেল। আমাদের কিন্তু অর্গানিক কেমিস্ট্রি অলরেডি শেষ। প্রচুর ছেলে মেয়ে আমাদের সাথে লাইভে, এবং যারা লাইভ করতে পারে না তারা রেকর্ডেড ভার্সন দেখে অর্গানিক কেমিস্ট্রিকে শেষ করে ফেলেছে। এবং আমি এইটুকু তোকে আশ্বাস দিতে পারি, তোকে যা করানো হয়েছে তার বাইরে কোনো প্রশ্ন থাকবে না। তোকে শুধু সেই প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করার ধরনটা শিখতে হবে, তো শেখা কনসেপ্টস গুলোকে কাজে লাগানোর ধরনটা শিখতে হবে। ব্যাস, তাহলেই গল্প শেষ, খেলা শেষ। আর তোকে কিচ্ছু ভাবতে হবে না। উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রিতে যে তুই 35-এ 35 পাওয়ার টার্গেটটা নিয়েছিস সেটা সফল হতে পারে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল শুরু করা যাক। আমাদের অলরেডি দেখবি দুখানা কোশ্চেন প্র্যাকটিসের সেট আমাদের করিয়ে দেওয়া হয়ে গেছে। আজকে 3 নম্বর সেট করাতে চলেছি। বারবার করে বলছি অর্গানিক কেমিস্ট্রি পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। আমরা আমাদের ব্যাচের মধ্যে যেভাবে অর্গানিক শেখাচ্ছি, কেউ যদি একেবারে অর্গানিকে 0 থেকে থাকে, যদি সে 11-এ কিছু না পড়ে থাকে, তাহলে তার উপায় আমি বলে দিয়েছি। সেও অলরেডি কামব্যাক করতে শুরু করে দিয়েছে। অনেকে এমনিও ছিল যারা 11-এ পড়েনি, ওরা 12-এ কিন্তু ম্যাসিভ রেজাল্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সুতরাং চল, যারা যারা পড়েছিস তাদের জন্য কোশ্চেন দিচ্ছি। যারা বাইরে থেকে এসেছিস, যারা অন্যান্য জায়গাতে পড়িস, আই থিঙ্ক তারাও এসেছিস কেউ কেউ। আমি শুধু এইটুকু বলবো, তোরা যা অর্গানিক পড়েছিস জাস্ট টেস্ট করে দেখ কোশ্চেন গুলোকে সলভ করতে পারছিস কিনা। প্রথম প্রশ্ন দেখ কি দিয়ে দিয়েছে, চিনতে পারছিস? আমি প্রত্যেককে বলবো আমার অর্গানিকের খাতাটা সামনে খুলে বসতে। এই যে কোশ্চেন গুলো আছে এগুলো ছায়া প্রকাশনীর বই থেকে নেওয়া হয়েছে। আমি প্রত্যেককে বলবো সামনে খাতাটা খুলে রাখবে। প্রত্যেকটা রিয়াকশন জাস্ট করিয়েছি, কোন জায়গাটায় করিয়েছি একবার রিয়াকশনটাকে রিভিশন দেবে, তারপরে কোশ্চেনটা সলভ করতে পারছো কিনা দেখবে। দেখতে পাচ্ছ Br2 আর CS2 আছে, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এই কোশ্চেনটা আমি করিয়ে দিয়েছি। কার সঙ্গে রিয়াক্ট করতে বলেছে? ফেনলের সাথে। আচ্ছা, প্রশ্নটা কি আছে? নিচের বাক্যগুলিকে সঠিক ক্রমে সাজাও, মানে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। আমি তোকে একটা কথা বলতে পারি, যে কটা টাইপের প্রশ্ন তোদের আছে তার মধ্যে সব থেকে সোজা যদি কিছু থাকে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টের প্রশ্ন। তার কারণ তুই যদি রিঅ্যারেঞ্জমেন্টের প্রশ্নে প্রথমটা কোনোভাবে ধরে নিতে পারিস তাহলে তোর পুরো অ্যান্সার এমনি হয়ে যায়। দেখবি কিভাবে, চল দেখ। ফেনলের সঙ্গে Br2 আর CS2 রিঅ্যাকশনে অর্থ আর প্যারাব্রোমো ফেনল উৎপন্ন হয়, তুই জানিস, তোকে করিয়েছি। ফেনলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে ইলেকট্রোফাইলটি প্রধানত অর্থ আর প্যারা পজিশনে অবস্থান করে বা প্রবেশ করে, স্বাভাবিক ব্যাপার ভাই। যদি তুই ফেনলের কথা বলিস, আজকে ফেনলের মধ্যে বেনজিন রিং এর উপরে যে ওইচটা রয়েছে, ডিউ টু প্রেজেন্স অফ দিস ওইচ বেনজিন রিং এর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যখন হবে, যদি এমন কোন গ্রুপ থাকে যেটা প্লাস আর এফেক্ট শো করছে, যেটা বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটিকে বাড়িয়ে দিচ্ছে, তাহলে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। তাহলে নতুন আগত গ্রুপ অর্থ আর প্যারাতে এসে বসে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। আর যদি এখানে এমন গ্রুপ থাকতো যে বেনজিন রিং থেকে ইলেকট্রন ডেনসিটি টানছে, তাহলে মেটা পজিশনে এসে বসতো। এগুলো সব শেখানো আছে। ওইচ গ্রুপটি প্লাসার এফেক্টের সাহায্যে বেনজিন বলার ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করে, এটাও তো একদম পারফেক্ট সবকিছু লেখা আছে। পারফেক্টই থাকবে, তোকে জাস্ট রিঅ্যারেঞ্জ করতে হবে। চারটে জাস্ট পড়ে দিচ্ছি। অর্থ আর প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব মেটা অবস্থানের তুলনায় বেশি বৃদ্ধি পায়। এইবার তোকে দেখতে হবে কোনটার পর কোনটা দিলে ভালো হয়। এবার প্রথমে মন দিয়ে শুনবে। ফেনলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে ইলেকট্রোফাইলটি অর্থ প্যারা পজিশনে অবস্থান করে। ওইচ গ্রুপটি প্লাসার এফেক্টের সাহায্যে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করে। আচ্ছা, মন দিয়ে শোন। ওইচ গ্রুপটা বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করে বলে তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে ইলেকট্রোফাইল অর্থ আর প্যারাতে প্রবেশ করে। তার মানে স্বাভাবিক, আমি বুঝতে পারছি। একটা একটা করে লাইন লিখবে, 3 হবে, তারপরেই 2 পসিবল। এই রিঅ্যারেঞ্জমেন্ট কোশ্চেনে যদি তুমি একটুখানি সময় দিয়ে রিঅ্যারেঞ্জটা করার সময় একটু ভেবে বলতে পারো কোনটা ফার্স্ট পয়েন্ট, তোমার হয়ে যাবে। বল, প্রথমে ওইচ গ্রুপটা থাকবে, সে বৃদ্ধি করবে, তবে তো নতুন আগত ইলেকট্রোফাইল অর্থ প্যারাতে ঢুকবে। তার মানে স্বাভাবিক 3 2 এর আগে হবে। বলো হ্যাঁ। এবার অর্থ প্যারা অবস্থানের ইলেকট্রন ঘনত্ব মেটা অবস্থানের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ ওইচ গ্রুপটা প্লাসার এফেক্টের সাহায্যে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্বকে বৃদ্ধি করছে বলেই তো অর্থ আর প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব মেটা অবস্থানের তুলনায় বেশি বৃদ্ধি পাচ্ছে। তার মানে আগে 3 ঘটছে, এইটুকু তো তোর কাছে ক্লিয়ার। 3 আগে ঘটছে, তারপরে 4 ঘটছে, এইটা তো তোর কাছে ক্লিয়ার। ফেনলের সঙ্গে Br2CS2 বিক্রিয়া, একদম বিক্রিয়া তো একদম লাস্ট পার্ট। প্রথমে ফিল্ড সেট হবে, তারপরে তো রিঅ্যাকশন হবে।
ভোটের আগে প্রথমে 1 মাস প্রচার হবে, তারপর তো ভোট হবে। এই প্রচার পর্বটা হচ্ছে এই 3টে পয়েন্ট। সেই 3টে পয়েন্টের মধ্যে আমি দেখছি 3 নম্বর পয়েন্টটা সবার আগে হবে। ওই প্রথমে প্লাসার এফেক্টের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে, তারপরে অর্থপ্যারা অবস্থানের ইলেকট্রন ঘনত্ব মেটা অবস্থানের তুলনায় বাড়বে, তারপরে নতুন আগত ইলেকট্রোফাইলটা ভাববে যে অর্থপ্যারা অবস্থানের মধ্যে সে প্রবেশ করতে পারে, তারপরে রিঅ্যাকশনের ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে। তার মানে প্রথম যে পয়েন্টটা সেটা 3। খোঁজো তো 3 একমাত্র অপশন নাম্বার এর মধ্যেই থাকবে, বাকি কোনোটার মধ্যে দেখো 3 নেই, গল্প শেষ। 3 দু জায়গায় থাকতে পারতো, কিন্তু সেক্ষেত্রেও তুমি জানো তোমার রিঅ্যারেঞ্জমেন্ট কি হতে চলেছে। এগুলো অনেক সোজা প্রশ্ন হয়, বেশিরভাগ ক্ষেত্রে 1 অপশনে গল্প শেষ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে নিচের ঘটনাগুলিকে ক্রমান্বয়ে সাজাও। এটাও একটা রিঅ্যারেঞ্জমেন্ট প্রশ্ন আছে। এই জায়গাটা ফাঁকা কেন? এই জায়গাটা 3 নম্বর প্রশ্নটা ছিল, যেটা পরেরটার মধ্যে দিয়ে দেওয়া আছে। কি রয়েছে দেখি। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন গঠন করিয়েছি একদম করিয়েছি। ফেনলের রিঅ্যাকশন করাতে গিয়ে করিয়েছি। অ্যাসপিরিন একটা করিয়েছি, একটা স্যালল করিয়েছি, গুলিয়ে ফেলবে না। আমি শিখিয়েছিলাম কোনটায় কখন কিভাবে নামকরণটা করতে হয়। যেখানে অ্যাসিড পার্টটা ফাঁকা সেটা কিভাবে নামকরণ, আর যেখানে অ্যাসিড পার্টটায় রিঅ্যাকশন হয়েছে যেমন স্যাললের ক্ষেত্রে সেখানে কিভাবে নামকরণ, সব করিয়ে দিয়েছি। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড গঠন, এই গঠন তো সবার লাস্টে হয়। ফেনলের সঙ্গে CCl4 NaOH এর বিক্রিয়া শেষে অম্লীকরণ। আচ্ছা এইটা কি স্টেপ? ফেনলের সঙ্গে CCl4 NaOH এর রিঅ্যাকশন। আরে ভাই, এ তো স্যালিসাইলিক অ্যাসিড তৈরি স্টেপ। এই স্টেপটাতে তো স্যালিসাইলিক অ্যাসিডটা তৈরি হবে, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ হতে পারে। আচ্ছা দাঁড়া, এইটাও ফার্স্ট স্টেপ নয় কেন? 3 নম্বরটা কি দিয়েছে দেখ, ডাউ পদ্ধতিতে ক্লোরোবেনজিন থেকে ফেনল উৎপাদন। আরে প্রথমে তো ফেনল তৈরি হবে, তারপরে তো ফেনলের সঙ্গে রিঅ্যাকশন হবে, তাহলে ফেনল তৈরি প্রথমে হলো। তারপরে কি দিয়েছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া। আরে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়ার ফলে তো অ্যাসপিরিন তৈরি হয়। আরে স্যালিসাইলিক অ্যাসিড তো পরে আসবে রে ভাই, সবার প্রথমে তো ফেনল তৈরি হবে। তাহলে 3টা সবার প্রথমে, এই যে 3 সবার প্রথমে, অপশন নাম্বার ডি কারেক্ট। প্রথমে ফেনল তৈরি হলো, তারপরে 2 নম্বর স্টেপ ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হলো, তারপরে এইটা স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসিডিক অ্যানহাইড্রাইডে তুই বিক্রিয়া করালি গাঢ় সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে, তারপরে দ্য লাস্ট স্টেপ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিনটা গঠিত হলো। দিস ইজ দ্য প্রসেস। এইভাবে তোমাকে পর পর চিন্তা করতে হবে যে একটার পর একটা কিভাবে কানেক্টেড থাকে। আমি আশা করব ক্লিয়ার আছে, প্রত্যেকের মাথার মধ্যে ঢুকে গেছে। তোমাকে তাহলে কি জানতে হতো? রিঅ্যাকশনটা সবার প্রথমে জানতে হতো। আর সেই রিঅ্যাকশন কোথায় করানো আছে? তোমাদের ধামাকা এলিট ব্যাচের খাতার মধ্যেই করানো আছে, গল্প শেষ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নিচের ঘটনাগুলিকে ক্রমান্বয়ে সাজাও। লুকাস রিএজেন্ট দেখেছিস করানো আছে, বল করানো আছে। কি দেখতে পাচ্ছিস? একটি 3 ডিগ্রি অ্যালকোহলে লুকাস রিএজেন্ট যোগ করা হয়েছে। আচ্ছা, গাঢ় HCl এর সঙ্গে অনার্দ্র ZnCl2 যোগ। আচ্ছা, এইটাই তো লুকাস রিএজেন্ট তৈরির ব্যাপার। প্রথমে তো তৈরি হচ্ছে, যেটা মেইন রিঅ্যাকশন করছে সেটা তো তৈরি হতে হবে। তাহলে আমি মোটামুটি বেড লাগিয়ে দিতে বলি যে 2 নম্বরটাই আমার প্রথমটা হতে চলেছে আর কি। দেখি, স্বচ্ছ দ্রবণে তৎক্ষণাৎ ঘোলাটে রূপ ধারণ, এটা তো পরে আসবে। অতি দ্রুত একটি স্থিতিশীল 3 ডিগ্রি কার্বন গঠন, ঠিক আছে, মানে প্রথমটা 2 হবে। প্রথমটা 2 মানে অপশন নাম্বার ডি। তারপরে 1 আছে, তার মানে এইটা প্রথমে তৈরি হলো, তারপরে একটা 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে লুকাসটা যোগ করা হলো, তারপরে হচ্ছে 4 অতি দ্রুত একটা অদ্রাব্য অ্যালকিল ক্লোরাইড তৈরি হলো, আর তারপরে লাস্ট 3 স্বচ্ছ দ্রবণে তৎক্ষণাৎ ঘোলাটে রূপ ধারণ করলো, গল্প শেষ। এইবার এটা দিয়ে দিয়েছে তোমার বিবৃতিমূলক প্রশ্ন। বিবৃতিমূলক প্রশ্নের মধ্যে প্রথমেরটায় কি রয়েছে? ফেনল অপেক্ষা অ্যালকোহলের প্রোটনেশন ধীরে ঘটে। ভালো করে শুনবে, হ্যাঁ কি বলেছে? আমার চশমাটা আজকে ভেঙে গেছে, ডাজেন্ট ম্যাটার, আমি কিছু দেখতে পাচ্ছি না, এটাই ম্যাটার করছে। এটাও সামনে আছে বলে দেখতে পাচ্ছি। ফেনল আছে আর ধরো কোনো একটা অ্যালকোহল আছে, তোমাকে বলেছে কোনটার প্রোটনেশনটা তাড়াতাড়ি ঘটবে, কোনটা ধীরে ঘটবে। প্রোটনেশন মানে কি? H প্লাসের সঙ্গে রিঅ্যাকশন। তুই আমাকে একটা কথা বলতো ভাই, H প্লাসের সঙ্গে সবার প্রথমে কে রিঅ্যাক্ট করে? যার কাছে ইলেকট্রন ডেনসিটি বেশি থাকে। এখানে যে রিঅ্যাকশনটা করবে সে তো অক্সিজেনই করবে, কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ সেন্টার। অক্সিজেন নিজের লোন পেয়ারের মাধ্যমে H প্লাসকে রেডিলি গ্রহণ করে নেবে। তার মানে 2 জায়গাতেই আমি জাস্ট রিঅ্যাকশনটা তোকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানেও ধরো অক্সিজেনের লোন পেয়ার আছে, এইটার মাধ্যমে সে H প্লাসকে অ্যাটাক করবে,
এখানেও অক্সিজেনের লোন পেয়ার আছে যেটার মাধ্যমে সেই H প্লাস কে অ্যাটাক করবে। এবার তুই আমাকে নিজে বলতো কোথায় অ্যাটাকটা বেশি সুবিধাজনক। তুই বলবি দাদা প্রাইমারি অ্যালকোহল বা যে কোনো এই যে তুমি যে অ্যালিফেটিক অ্যালকোহলটা দেখাচ্ছ তার ক্ষেত্রে এই অ্যাটাকটা বেশি ফিজিবল, বেশি সহজ। আমি বললাম কেন রে? কারণ এখানটাতে অক্সিজেনের লোন পেয়ারটা বেনজিন রিং এর সাথে রেজোন্যান্সে ইনভলভ, ও বেনজিন রিং এর মধ্যে ইলেকট্রন ডেনসিটি দিতে ব্যস্ত। তাহলে এখানে অক্সিজেনের মাথার উপরে ইলেকট্রন ডেনসিটি অনেক কম আছে, অক্সিজেনের মাথার উপরে লোন পেয়ার ইজ লেস অ্যাভেলেবল অ্যাজ কম্পেয়ার টু দিস। আরে যদি এখানে লোন পেয়ারটা লেস অ্যাভেলেবল হয় তাহলে কি করে এর প্রোটনেশন তাড়াতাড়ি ঘটে ভাই? এর প্রোটনেশন বাজে হবে। এখানে অক্সিজেনের মাথার উপরে লোন পেয়ার একদম জলজল করছে, ও রেডিলি অ্যাভেলেবেল, ওই জন্য এর প্রোটনেশন তাড়াতাড়ি ঘটবে, এর প্রোটনেশন ধীরে ধীরে ঘটবে। আশা করতে পারি ক্লিয়ার আছে। ফেনল অপেক্ষা অ্যালকোহলের প্রোটনেশন ধীরে ঘটে, একবারে বাজে কথা। ফেনলের প্রোটনেশন ধীরে ঘটে কারণ ফেনলে অক্সিজেনের মাথার উপর লোন পেয়ার অ্যাভেলেবেল থাকে না। গল্প শেষ। আয়োডোফর্ম পরীক্ষার সাহায্যে 1 প্রোপানল 2 আয়োডোফর্ম পরীক্ষা মনে হয় তোদেরকে করাইনি, আমি আজকে ভয়েস রেকর্ডিং এও বলেছি তোদেরকে ক্লাসে যে আয়োডোফর্ম পরীক্ষাটা নেক্সট দিনের ক্লাসের মধ্যে শেখাবো। যাই হোক মাথায় রাখিস এটা কিটোমিথাইল গ্রুপটাকে শনাক্ত করতে কাজ করে আর কি। তোকে নেক্সট দিন যখন শিখিয়ে দেবো তখন এটা পারবি। এটা উত্তরটা বলে দিই, আয়োডোফর্ম পরীক্ষার সাহায্যে 1 প্রোপানল আর 2 প্রোপানলের মধ্যে পার্থক্য করা যায় না লিখেছে, কিন্তু এটা বাজে বকে দিয়েছে, উত্তর হচ্ছে যায়। 3টি সমবায়বী নাইট্রোফেনলের মধ্যে অর্থোনাইট্রোফেনলের জলের দ্রাব্যতা সবচেয়ে কম। একদম ঠিক বলেছে। কেন? কারণ এই যে অর্থোনাইট্রোফেনল আছে, ফেনল তার অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ। আমি একটুখানি ফেনলটার হাইড্রোজেনটাকে একটু সরিয়ে দিই। এই দেখো তুমি কি দেখতে পাচ্ছ, এইখানে হাইড্রোজেনটা একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেনের সঙ্গে যুক্ত। যারা যারা 11 এ হাইড্রোজেন বন্ডিং পড়োনি, আমার 11 এর লেকচার সব দিয়ে দিয়েছি, ওখান থেকে করে নিতে পারছো। আমাদের ওয়ান শটটা দিয়ে দিয়েছি, ওখান থেকে করে নিতে পারছো। যারা বাকি 11 এর টপিক গুলোকে পড়তে চাও, আমাদের ক্লাস 12 এর যে ফার্স্ট ক্লাস সেটা ইউটিউবের মধ্যে দেওয়া রয়েছে, ওটার মধ্যে আমরা 11 টপিক কভার করেছি। যারা অর্গানিক এভাবে পড়ছিস না তাদেরকে বলবো আমাদের দেখ নিচে অ্যাপ লিংক দেওয়া আছে, ডেমো ভিডিও দেওয়া আছে, দেখে ব্যাচের মধ্যে চলে আয়। অর্গানিক তুই শিখে যাবি, শিখে যাবি। যদি এখনো কোথাও না পড়ে থাকিস বা যদি অর্গানিক না শিখে থাকিস তবেই, যদি অন্য কোথাও পড়ছিস তাহলে অবশ্যই সেখানে পড়। ঠিক আছে, চল এবার একটু মন দিয়ে দেখ। এখানটা হাইড্রোজেন আছে, এখানটা অক্সিজেন আছে। এই হাইড্রোজেনটা একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত। অক্সিজেনের সঙ্গে আমি 3 জনের নাম বলেছিলাম, FON ফন লিস্ট। অক্সিজেনের সঙ্গে যুক্ত, আবার খুঁজে পেয়েছে কাকে? অক্সিজেনকে, মানে হাইড্রোজেন বন্ডিং করে ফেলবে। হাইড্রোজেন বন্ডিং করে ফেললো মানে ও যখন জলের মধ্যে যাবে, জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করার তো আর কোনো সুযোগ নেই রে। জলে দ্রবীভূত হতে গেলে তো জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ডিংটা করতে হতো। ও তো আগেই হাইড্রোজেন বন্ডিং করে রেখেছে, স্কুল জীবনে প্রেম করে ফেলেছে, অফিসে গিয়ে দেখছে আরো ভালো পার্টনার পেয়ে গেছে, চাপে পড়ে গেছে ভাই। এই হচ্ছে কেস। চলো গল্প শেষ, বুঝে গেছিস, আর কিছু বলতে হবে না, সব বুঝে গেছিস তুই এবার। 3টি সমবায়বী নাইট্রোফেনলের মধ্যে অর্থোনাইট্রোফেনলের জলের দ্রাব্যতা সবচেয়ে কম বলেছিল। ঠিক বলেছিল, এই জলের দ্রাব্যতা সবচেয়ে কম। অ্যালকোহলগুলি জল অপেক্ষা শক্তিশালী অ্যাসিড। আচ্ছা মেটা বা প্যারার ক্ষেত্রে কি হয়? ডিস্টেন্সটা বেশি হয়। ডিস্টেন্স বেশি হয় বলে ওই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা পসিবল হয় না, অন্ত আণবিকটা পসিবল হয় না, ফলে জলের সাথে করতে পারে। অ্যালকোহলগুলি জল অপেক্ষা শক্তিশালী অ্যাসিড কি করে ভাই? কি করে দেখি কি বলতে চাইছে। ধরো জল আছে আর ধরো কোনো একটা অ্যালকোহল আছে, আমি দুটো থেকেই H+টাকে তাড়িয়ে দিচ্ছি। এখান থেকেও H+ তাড়িয়ে দিলাম, তাড়িয়ে যখন দিলাম তাহলে অক্সিজেনের মাথার উপরে মাইনাস এলো। এখান থেকেও H+টাকে আমি তাড়িয়ে দিলাম, তাহলে অক্সিজেনের মাথার উপরে মাইনাস এলো। এবার তুই আমাকে বল কোনটা বেশি স্টেবল? কারণ দাদা যার কনজুগেট বেস বেশি স্টেবল হবে সেই অ্যাসিডটা বেশি আম্লিক ছিল। এখানে তো CH2 গ্রুপ তার হাইপার কনজুগেশন আর প্লাস আই এফেক্টের মাধ্যমে একে উল্টা আনস্টেবল করে দেবে। তার মানে এটা তো আনস্টেবল। এখানে তো তবু বাচ্চা হাইড্রোজেন আছে, কিছু করতে পারবে না। তার মানে এটা তুলনামূলকভাবে স্টেবল। যদি এটা স্টেবল হয় তাহলে এর আম্লিকতা তুলনামূলকভাবে বেশি ছিল জলের। তাহলে অ্যালকোহলগুলি জল অপেক্ষা শক্তিশালী অ্যাসিড কথাটা একদম বাজে বকে দিয়েছে। চলো নেক্সট। স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিটাইলেশন ফলে স্যালা উৎপন্ন হয়। এই কি সব বলেছে রে? স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিটাইলেশন করতে বলেছে। আরে মনে আছে তো রে, স্যালিসাইলিক অ্যাসিড খাতা খুলেছিস তো?
স্যালিসাইলিক অ্যাসিড আছে। অ্যাসিড অ্যানহাইড্রাইড দিয়ে রিঅ্যাকশন করতে বলেছিলাম, আরেকটা এজেন্ট বলেছিলাম যেটা দিয়ে হতো, মনে রাখবি কিন্তু। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিতে বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। এইবার কি শিখিয়েছিলাম এখান থেকে? এই যে এইটা ব্রেক করে কেমনি করে, CH3CO ও রয়েছে, COCH3 রয়েছে, এই তো ব্যাপার। এই একটা পার্ট, এই যে COCH3 পার্টটা গিয়ে রিঅ্যাকশন করবে কার সাথে? এই যে দেখছিস না, এই যে এইচ দেখছিস না, এই এইচটাকে সরিয়ে দিয়ে ও গিয়ে বসবে। তাহলে যখনই বসলো কি প্রোডাক্ট তৈরি করে রে? অ্যাসিটাইলেশন প্রক্রিয়া। ও থাকলো, COCH3 পার্টটা গেল, তাহলে COCH3 গিয়ে যুক্ত হলো, নিচে যেমন ছিল COOH সেমনি থাকলো। এটারই নাম তো অ্যাসপিরিন ছিল। আর দাদা এই যে পার্টটা যখন চলে গেল, তাহলে পড়ে রয়েছে তো আরো এতটুকু পার্ট, CH3COO পার্টটা পড়ে রয়েছে, সেটা হাইড্রোজেনটাকে নিয়ে CH3COOH তৈরি করে দেবে, গল্প শেষ। অ্যাসপিরিন তৈরি হয়ে যায়। স্যালল কিন্তু উৎপন্ন হয় না। স্যালল তৈরি করতে হলে কার সাথে বিক্রিয়া করাতে হয় নিচে কমেন্ট করো। প্যারানাইট্রোফেনল স্টিম উদ্বায়ী, কিন্তু অর্থনাইট্রোফেনল স্টিম উদ্বায়ী নয়। প্যারানাইট্রোফেনল স্টিম উদ্বায়ী না, অ্যাকচুয়ালি না, বিষয়টা তা নয়। অর্থনাইট্রোফেনলের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি বিষয়টা। এটা 11 এর হাইড্রোজেন বন্ডিং এর প্রশ্ন দিয়ে দিয়েছে, এবং কয়েকটা বেশ দেখলাম ছিল বেশ। আমি বলেছিলাম না 12-11 এর কয়েকটা জিনিস লাগে হাইড্রোজেন বন্ডিং থেকে। বন্ডিং মোদ্দা কথা লাগে, বন্ডিং, পরমাণুর গঠন, পর্যায় সারণী লাগবেই লাগবে, আর বেসিক অর্গানিক লাগবেই লাগবে। ওগুলো সব দেখবি তোদেরকে করিয়ে দিয়েছে, ওই ব্যাচের 11 এর ভিডিওগুলো সব দিয়ে দিয়েছি। এখানটা কি হয়, এখানে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং হয়, তাই তো? অন্ত আণবিক বন্ডিং হয় অক্সিজেনটার সাথে, এই হাইড্রোজেনটার সাথে অক্সিজেনের। কিন্তু এখানে বন্ডিংটা এই গ্রুপটার সঙ্গে নিচের কোনো একটা এইরকম গ্রুপেরই হয়, তার মানে এটা আন্ত আণবিক বন্ডিং হয়, নিশ্চয়ই মনে পড়ে গেছে। এবং আন্ত আণবিক বন্ডিং হওয়ার জন্য এমনি দুটো গ্রুপ লাগে, তো দুটো গ্রুপ লাগলো মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে গেল। আর তোরা প্রত্যেকে জানিস যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে যায় তাহলে স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পাচ্ছে। স্ফুটনাঙ্কটা যদি বৃদ্ধি পায় তাহলে এইটার ক্ষেত্রে কি হয়, একটাই মাত্র অণু থাকে, এর মধ্যেই বন্ডিং হয় যা হওয়ার, তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কম, তার ফলে এর স্ফুটনাঙ্কটা কম আশা করতে পারি। ক্লিয়ার আছে? এর স্ফুটনাঙ্কটা কম হয়, আর এই দিকের ক্ষেত্রে এর স্ফুটনাঙ্কটা অপেক্ষাকৃত বেশি হয়, নিশ্চয়ই বুঝতে পারছো। স্ফুটনাঙ্কটা যদি বৃদ্ধি পায়, স্ফুটনাঙ্কটা যদি বেশি হয়, তাহলে এ তো স্টিম পাতিত হতে পারবে না রে ভাই। আর এই স্ফুটনাঙ্কটা কম বলে এটা সহজে পাতিত হয়ে যাবে, সহজে উবে চলে যাবে। তাহলে কি বলতে চেয়েছে, তাহলে কে সহজে উবে যাচ্ছে? অর্থটা সহজে উবে যাচ্ছে, তাহলে প্যারানাইট্রোফেনল স্টিম উদ্বায়ী একদমই নয়, কিন্তু অর্থনাইট্রোফেনল উদ্বায়ী নয়, এটা ভুল বলে দিয়েছে তাহলে। কারণ অর্থনাইট্রোফেনল বেশি উদ্বায়ী, তাহলে বিবৃতি 2 ভুল। আর স্যালল উৎপন্ন হয়, এটাও ভুল। ভিক্টর মেয়ার পরীক্ষায় লাল রং সৃষ্টি হলে বুঝতে হবে পরীক্ষণীয় অ্যালকোহলটি 1 ডিগ্রি অ্যালকোহল, একদম পারফেক্ট। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না আমি ভিক্টর মেয়ার টেস্টটা তোদেরকে বলেছিলাম কিনা শনাক্তকরণের, যদি না বলে থাকি আমাকে নেক্সট দিন ক্লাসের মধ্যে বলবি। জাস্ট এইটুকু খেয়াল রাখ, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ভিক্টর মেয়ার টেস্ট করলে ব্লাড রেড কালার পাওয়া যায় ফাইনালি। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে করলে একটা ব্লুইশ কালার পাওয়া যায়, আর যদি 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে করিস তাহলে সেটা কালারলেস পাওয়া যায়। তাহলে ভিক্টর মেয়ার পরীক্ষায় লাল রং সৃষ্টি হয়েছে, তাহলে বুঝতে হবে 1 ডিগ্রি অ্যালকোহল, একদম পারফেক্ট কথা বলে দিয়েছে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সোডিয়াম বোরোহাইড্রাইড অপেক্ষা কম সিলেক্টিভ হয়, কম নির্বাচনশীল হয়। এক্স্যাক্টলি তাই, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তোরা প্রত্যেকে জানিস একটা তীব্র বিজারক পদার্থ, যে তীব্র বিজারক পদার্থ হবে না সে যাকে তাকে বিজারিত করে দিতে পারে। বাট সোডিয়াম বোরোহাইড্রাইড যেটা রয়েছে এটা একটা মৃদু, একটা মাইল্ড বিজারক পদার্থ, যেটা মেনলি তৈরি হয়েছে অ্যালডিহাইড আর কিটোনকে বিজারিত করার জন্য। অ্যালডিহাইড কিটোন থেকে কি তৈরি করে ভাই? অ্যালকোহল তৈরি করে, ওটা এই কারণের জন্যই তৈরি হয়েছে। কিন্তু যদি তুই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে দেখি সবাইকে বিজারিত করতে পারে। আজকে তুই সায়ানাইডের কথা বল না, CH3CN কে বিজারিত করার জন্য কি দিচ্ছিলাম আমরা? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছিলাম, কি উৎপন্ন হচ্ছিল? অ্যামিন উৎপন্ন হচ্ছিল, নিশ্চয়ই মনে আছে। চলো তাহলে কোনটা কম সিলেক্টিভ হয়? এইটা কম সিলেক্টিভ হয়, একে যাকে তাকে গিয়ে বিজারিত করে দেয়, কিন্তু এটা একটু বেশি সিলেক্টিভ হয়, এটার মধ্যে একটা ক্রাইটেরিয়া থাকে যে আমি এদেরকেই বিজারিত করব। ঠিক আছে, নেক্সট। ইথানলকে অনার্দ্র CaCl2 দ্বারা শুষ্ক করা যায় না? এটা করা যায় না, এটা 11 এরই প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি 10 এর প্রশ্ন।
ইথানল যেটা রয়েছে C2H5OH, এইটা এই অনার্দ্র CaCl2 এর সঙ্গে তোরা প্রত্যেকে নিশ্চয়ই মনে রেখেছিস, অ্যামোনিয়া শুষ্ককরণের সময় বিষয়টা পড়ানো হতো, যে অনার্দ্র CaCl2 গিয়ে সমস্ত যৌগের সঙ্গে যুক্ত হয়ে একটা জুত যৌগ গঠন করে ফেলে। ওই জুত যৌগ গঠনের ফলে এটা কাউকে শুষ্ক করতে পারে না সচরাচর, এবং এখানেও তাই হয়। CaCl2, আমি এক্সাক্ট কম্পাউন্ডটা খেয়াল করতে পারছি না, সম্ভবত এই কম্পাউন্ডটাই হয়, কম্পাউন্ডটা এইটাই সম্ভবত হয়, কিন্তু মোদ্দা কথা জুত যৌগ তৈরি হয়ে যায়, শুষ্ক করা যায় না, ঠিক আছে, কম্পাউন্ড তৈরি করে ফেলে, রিয়াকশন করে ফেলে, এটাই হচ্ছে বিষয়। চলো এবার কি বলেছে, বলেছে ইথানল আর 2-ক্লোরো ইথানল অপেক্ষা, ইথানল 2-ক্লোরো ইথানল অপেক্ষা অধিক অম্লধর্মী। এ ভাই তো 11 এর প্রশ্ন দিয়ে দিয়েছে রে, এ তো প্লাস আই এফেক্টের প্রশ্ন, এই সরি মাইনাস আই এফেক্টের প্রশ্ন। এখানে তো 2-ক্লোরো ইথানলের মধ্যে মাইনাস আই এফেক্ট থাকবে, তো থাকার জন্য কি হবে, ও কনজুগেট বেসটাকে বেশি পরিমাণে স্টেবিলাইজ করবে, তাহলে এর ক্ষেত্রে অম্লধর্মিতা বেশি হবে। তো বাজে বকে দিয়েছে, বুঝতে পেরে গেছিস নিশ্চয়ই। যারা বুঝতে পারিসনি, আমাদের ব্যাচের মধ্যে 11 এর ভিডিও দেওয়া আছে, প্লাস আই মাইনাস আই এফেক্টটা ভালো করে দেখে নে, অথবা 12 এর ফার্স্ট ক্লাসটা দেখে নে, বুঝে যাবে। তিনটি ভিন্ন উপায়, এই হচ্ছে প্রশ্ন, ভালো করে দেখ, এই প্রশ্নটা বহুবার আসে। তিনটি ভিন্ন উপায়ে কিটোন ও গ্রিগনাট বিকারকের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে 3-মিথাইল হেক্সান 3-অল প্রস্তুত করা সম্ভব। আগে যেটা প্রস্তুত করা সম্ভব সেটাকে লেখ। এই ছায়া প্রকাশনী বইয়ের মধ্যে কয়েকটা উল্টোপাল্টা প্রশ্ন থাকে, যাই হোক, যেগুলো 12 এর প্রশ্ন নয়, দিয়েছে, ছেলেমেয়েরা ভাবে বাবার কি প্রশ্ন দিয়ে দিয়েছে, আমি একদম ধরে সব তুলে এনে দিয়েছি। 3-মিথাইল হেক্সান 3-অল, 3-মিথাইল হেক্সান 3-অল কি করে আঁকবো, 6টা কার্বন দে। এবার 3-মিথাইল যে কোনো একটা দিক থেকে নাম্বারিং করে 3 নম্বর পজিশনে মিথাইল ঢোকাচ্ছি, হেক্সান 3-অল, তাহলে এই 3 নম্বর পজিশনে অল আছে, বাকি সবাইকে হাইড্রোজেন ঢোকা, CH2 CH2, এখানে CH2, এখানে CH3, এই তো বিষয়। বল এটা একটা কত ডিগ্রি অ্যালকোহল, দাদা এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, কেন 3 ডিগ্রি অ্যালকোহল, না পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে, আমি একটু পরিষ্কার করে লিখি তাহলে তুই আরো ভালো করে বুঝবি। COH আছে, উপরে আছে CH2 CH2 CH3, মানে একটা প্রোপাইল গ্রুপ, এ পাশে আছে একটা মিথাইল গ্রুপ, এদিকে আছে একটা ইথাইল গ্রুপ, এই তো অ্যালকোহলটা রয়েছে, দেখ তো পরিষ্কার হবে, 3খানা গ্রুপ আছে, এখানে ইথাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ, এখানে প্রোপাইল গ্রুপ, এই হচ্ছে অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এবার তোকে প্রশ্নটা করেছে, তিনটি ভিন্ন উপায়ে কিটোন ও গ্রিগনাট বিকারকের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে এই অ্যালকোহলটাকে প্রস্তুত করা সম্ভব। এখন যারা আমাদের ব্যাচের মধ্যে পড়ে তারা বলতে পারে, দাদা তুমি তো এইটার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাসিটন দিয়ে শিখিয়েছ। আরে অ্যাসিটন একটা প্রকাশ, যে তোকে মিনিমাম এমন একটা পদার্থ ইউজ করতে হবে, এমন একটা কিটোন ইউজ করতে হবে। খেয়াল করে দেখ, আমি অ্যাসিটন দিয়ে শিখিয়েছিলাম, আমি বলেছিলাম এমন একটা কিটোন তোকে ইউজ করতে হবে যেখানে এই কিটোন গ্রুপটার সঙ্গে 2টো কার্বন মিনিমাম অ্যাটাচ থাকে, যাতে যে নতুন একটা কার্বনটা আসবে, যে নতুন একটা মিথাইল গ্রুপ বা যে কোনো একটা অ্যালকিল গ্রুপ আসবে, যেটা গ্রিগনাট থেকে আসছে, নিশ্চয়ই আমাদের ব্যাচের ছেলেমেয়েরা ধরতে পেরেছে কথাটা, বা যারা অন্যান্য জায়গাতে এইভাবে পড়েছে তারা বিষয়টাকে ধরতে পারছে, যে মেকানিজম ওয়াইজ যারা পড়েছে। এখানে যখন আমরা CH3 MgBr দিচ্ছিলাম, নিশ্চয়ই তুই খেয়াল করতে পারছিস যে এই মাইনাস চার্জ যুক্ত গ্রুপটা এখানে গিয়ে ঢুকছে। আরে যদি ঢোকে তবে তো এই একটা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন যুক্ত অ্যালকোহল, এই কার্বনটার সঙ্গে, অ্যালকোহলিক কার্বনটার সঙ্গে তো 3টে কার্বন তবে অ্যাটাচ হচ্ছিল, তবে তো 3 ডিগ্রি হচ্ছিল। এই কিটোনটাকে তুই যা খুশি নিতে পারিস ভাই, তোকে খেয়াল রাখতে হবে কিটোন গ্রুপের সঙ্গে যেন 2খানা অ্যালকিল গ্রুপ কানেক্টেড থাকে, তুই যা খুশি নিতে পারিস। এবারে তুই খেয়াল কর, এই জিনিসটাকে যদি আমি তৈরি করতে চাই, তাহলে তুই দেখ তো, তোকে আমি একটা সেট দেখাই। ধর আমি বললাম প্রোপাইলটাকে আমি উপরে রাখবো, এইটা থাকবে কিটোন গ্রুপ করলাম, এর সঙ্গে মিথাইল গ্রুপ রাখবো, প্রোপাইল আর মিথাইল রাখলাম, প্রোপাইল আর মিথাইল রাখলাম, তাকে এইটাকে আমাকে গ্রিগনাটের মাধ্যমে দিতে হবে, তাহলে এর সঙ্গে আমাকে দিয়ে দিতে হবে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। CH3 CH2 MgBr দিয়ে দিতে হবে, তাহলে এই ইথাইল গ্রুপটা এসে এখানটায় অ্যাটাক করবে এবং এই অ্যালকোহলটা তৈরি করবে। একই রকম ভাবে আমি ধর কিটোনটার মধ্যে প্রোপাইল নিলাম আর ইথাইল নিলাম, আর এখানে আমি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে দিলাম, তাহলে মিথাইল গ্রুপ এসে এখানে যুক্ত হয়ে যাবে, এই একটা সেট হতে পারে। আবার একটা চিন্তা করে দেখ, এখানে কিটোন গ্রুপের মধ্যে আমি মিথাইল দিলাম আর ইথাইল দিলাম, এবার এখানে আমি প্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে দিলাম, তাহলে প্রোপাইল গ্রুপ এসে যুক্ত হয়ে যেতে পারে। তাহলে 3টে উপায় হলো তো ভাই, সেটাই তো তোকে বলেছে। কোথায় বলেছে? এই যে
তিনটি ভিন্ন উপায় কীটন ও বিজ্ঞানের মধ্যে বিক্রিয়ার ফলে এটা তৈরি হতে পারে, বুঝে গেছো। ডাউ পদ্ধতিতে ক্লোরোবেনজিন থেকে ফেনলের শিল্প উৎপাদন করা হয়, একদম পারফেক্ট কথা বলে দিয়েছে। সোডিয়াম বোরোহাইড্রাইড অ্যালডিহাইড ও কিটোন ছাড়াও নাইট্রাইল অ্যামাইড এবং এস্টারকে বিজারিত করে। কি বলেছে? বলেছে সোডিয়াম বোরোহাইড্রাইড অ্যালকোহল ও কিটোন ছাড়াও নাইট্রাইল অ্যামাইড এবং এস্টারকে বিজারিত করে। বাজে বকে দিয়েছে ভাই, কারণ সোডিয়াম বোরোহাইড্রাইড কম্পাউন্ডটা তৈরি হয়েছে অ্যালডিহাইড আর কিটোনকে বিজারিত করার জন্য। তোকে আমি একটু আগে বলেছি ওরা অনেক সিলেক্টিভ প্রকৃতির হয়ে থাকে, কারণ এটা একটা মাইল্ড রিডিউসিং এজেন্ট, এটা একটা মৃদু বিজারক পদার্থ, সেই কারণে অনেক বেশি সিলেক্টিভ হয়ে থাকে। একবার আমি জাস্ট দেখবো আমার রেকর্ডিংটা চলছে কিনা, নাহলে গল্প শেষ হয়ে যাবে পুরো। হ্যাঁ, ভাগ্য ভালো চলছে পুরো, ঠিক আছে ঠিক আছে, আমি চাপ খেয়ে গেছিলাম। তার মানে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে এখানে সোডিয়াম বোরোহাইড্রাইড বিজারিত করে, এটা বাজে বকে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, কিউমিন থেকে ফেনল প্রস্তুতিতে উপজাত পদার্থ রূপে অ্যাসিটোন পাওয়া যায়, মনে পড়ে গেছে। আমি শুধুমাত্র কিউমিন থেকে করাইনি, কিন্তু আমি বেনজিন থেকে শুরু করেছিলাম। বেনজিন থেকে প্রথমে কিউমিন তৈরি করালাম, কিউমিন থেকে ফেনল তৈরি করালাম, লাস্টে গিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে কিউমিন হাইড্রোপারঅক্সাইড থেকে যখন শেষ স্টেপের রিয়াকশনটা হচ্ছে তখন ওখান থেকে অ্যাসিটোন বেরোচ্ছে। মনে পড়েছে? খাতার মধ্যে সব লেখা আছে। আর যারা এইভাবে পড়ছিস না, যারা এগুলো পড়ছিস না, এগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসে। আমি বারবার করে বলছি, হয় প্রপারলি পড়, আর যদি প্রপার রিসোর্সেস তোর কাছে না থাকে, যদি মনে হয় যে এইভাবে অর্গানিক তুই পড়ছিস না, তোর অফলাইনে বা যে কোনো জায়গাতে, অফলাইনে তুই যেখানে পড়ছিস সেখানে তোর হচ্ছে না, তখন তুই অনলাইনে আমাদের দেখ নিচে কমেন্টের মধ্যে দেখ অ্যাপ দেওয়া আছে, তুই ভর্তি হয়েছে, তুই সব অর্গানিক শিখে যাবি। পর অর্গানিকের 10-12খানার মতো ক্লাস আছে, 10টার মতো ক্লাস আছে, গিয়ে করে নে, তুই অর্গানিকের এক্সপার্ট হয়ে যাবি। দুটো চ্যাপ্টারই করিয়ে দেওয়া আছে, 10টা ক্লাসের মধ্যে পড়বি, পুরো অর্গানিক ফিনিশ হয়ে যাবে। হয়েছে? আচ্ছা, এটা কি রয়েছে? একটা অনুচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন রয়েছে ভাই, অনুচ্ছেদ প্রশ্ন আছে। কি অনুচ্ছেদ? ফালতু কি সব বকে দিয়েছে, হ্যাঁ পড়বোই না। চল তোর প্রশ্ন দেখি। এই ভাই, প্রথম প্রশ্নটা দিয়েছে বিক্রিয়ার নাম কি? এই দাঁড়া, অকাত দিখা দিয়া। ফেনলকে NaOH জলীয় দ্রবণ সহযোগে 65-75 উত্তপ্ত করার মিশ্রণকে লঘু অ্যাসিড দিয়ে আম্লিক করলে অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড উৎপন্ন হয়। চলো, এই রিয়াকশনটার নাম কি? রিয়াকশনটার নাম রাইমার্টিমান বিক্রিয়া রে। নিশ্চয়ই মনে পড়ে গেছে যে ফেনলকে NaOH দ্রবণ সহ এইটুকু পড়ে নিলেই তার কিছু পড়ার দরকার পড়ে না, 65-75 দেখে নিলে তার কিছু পড়ার দরকার পড়ে না, হাতের চুটকিতে রিয়াকশন হবে। বিক্রিয়াটার ধরন কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট, বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রোফাইল। এই বলেছিলাম তো পরীক্ষায় আসে, এটা বলেছিলাম তো। CCl2 কার্বিন। পিক্রিক অ্যাসিড অত্যাধিক অম্লধর্মিতার কারণ কি? পিক্রিক অ্যাসিড মানে কি আগে বল। পিক্রিক অ্যাসিড শিখিয়ে দিয়েছিলাম তো রে, মনে পড়ছে না? এই মনে হয় শিখিয়েছিলাম, হ্যাঁ শিখিয়েছিলাম। এখানে ওইচ আছে, NO2 নিশ্চয়ই মনে পড়ে গেছে। পিক্রিক অ্যাসিড 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যেটাকে আমরা পিক্রিক অ্যাসিড বলে থাকি। কি বলেছে? 2,4,6 অবস্থানে 3টি নাইট্রো গ্রুপের -I প্রভাব, শুধুমাত্র -I তো নয়। 2,6 অবস্থানে 2টি নাইট্রো গ্রুপের -I, 4 অবস্থানে 1টি নাইট্রো গ্রুপের প্লাস আর, না 3টেরই প্লাস আর হবে। হ্যাঁ 3টেরই প্লাস আর হবে, বলছি সরি, 3টেরই -আর হবে। তবে তো হবে, কারণ -8 এর মাধ্যমে টানবে, তবে তো অক্সিজেনের মাথার উপরে থাকা লোন পেয়ারটা স্টেবিলাইজ করবে, নেগেটিভ চার্জটা স্টেবিলাইজ করবে। আমি মনে হয় এই বিষয়টা যখন করিয়েছিলাম তখনও বলেছিলাম যে এখানে যখন OH আছে, যখন এইভাবে Hটা বেরিয়ে যাবে, অক্সিজেনের মাথার উপরে একটা নেগেটিভ চার্জ যখন তৈরি হবে, এটা একটা কনজুগেট বেস হয়ে গেল। এবার আমাদের লজিকটা কি, যে কনজুগেট বেসটা যত বেশি করে স্থায়িত্ব পাবে, নেগেটিভ চার্জটা যত বেশি করে ছড়াবে, তত তো ওভারঅল কম্পাউন্ডটার আম্লিকতাটা বাড়বে। এখানে নেগেটিভ চার্জটাকে টানার জন্য 3খানা নাইট্রো গ্রুপ বসে আছে, তাদের -R এফেক্ট গুলো বসে আছে, -I এফেক্ট গুলো বসে আছে, আর অর্থ প্যারাতে আছে মানে ও টানতেই পারবে। তাহলে দেখি আর কি কি অপশন আছে। 2,4 অবস্থানে, না 2,4 বলে কিছু নেই ভাই এখানে। 2,4,6 অবস্থানে 3টি নাইট্রো গ্রুপের -I ও -I, একদম পারফেক্ট অপশন নাম্বার ডি কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। আবার একটা অনুচ্ছেদ দিয়ে দিয়েছে, যে অনুচ্ছেদটার মধ্যে মেনলি বলেটা কি দিয়েছে ভাই, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল সমূহ দিয়ে দিয়েছে।
ভৌত রাসায়নিক চরিত্র সমূহ প্রায় একই প্রকার। ওখানে কি কি বলে দিয়েছে? OH বন্ধনের বিভাজন। আচ্ছা, OH বন্ধনের বিভাজনের ক্রম দিয়ে দিয়েছে, একটা CO বন্ধনের বিভাজনের ক্রম দিয়ে দিয়েছে। খুব ভালো কথা, চলো দেখি প্রশ্ন কি বলে দিয়েছে। বলেছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের সক্রিয়তা বৃদ্ধির ক্রম কোনটা? সুন্দর প্রশ্ন করেছে কিন্তু, একটুখানি মন দিয়ে আমার কথাটা শুধু শোন। ধর আমি তোকে বললাম একটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে CH3 CH2OH, একটা 2 ডিগ্রি অ্যালকোহল আছে যেমন CH3 CH, তার সঙ্গে একটা CH3 আর এখানে একটা OH। আরেকটা ধর 3 ডিগ্রি অ্যালকোহল আছে, সেটা হচ্ছে এখানে ধর CH3 আছে, এখানে ধর CH3 আছে, এখানেও ধর একটা CH3 আছে এবং তার সঙ্গে ধর এখানে OH আছে। এইবার বিষয়টা হচ্ছে আমি তিনটে জায়গার মধ্যেই ধাতব সোডিয়াম দিয়ে ট্রিট করে দিয়েছি। তিনটে জায়গাতেই আমি যদি ধাতব সোডিয়াম দিই, তোরাও প্রত্যেকে জানিস যে এখান থেকে প্রোডাক্ট হয় CH3 CH2ONA। আমি তোকে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করতে চাই যে এখানে কোন বন্ধনটা ব্রেক করলো? তুই বলবি দাদা এখানে OH এর বন্ধনটা ব্রেক করলো, রাইট? একদম তাই। এবার একটা কথা মন দিয়ে শোন, এই OH এর বন্ধনটা ব্রেক করবে কেন, এই কথাটাই তোকে জানতে হবে। এখানে দেখবি নিশ্চয়ই OH এর বন্ধন, যাই হোক আমরা এখানে করি, OH এর বন্ধন দেখবি ব্রেক করার একটা ক্রম দেওয়া ছিল। তো আমরা সেসব ওইসবের মধ্যে যাচ্ছি না, আমি তোকে জাস্ট দেখাচ্ছি যে কি করে এই জিনিসটা হয়। আজকে তুই চিন্তা করে দেখ, আজকে যদি ওই OH বন্ধনটা ব্রেক করে তাহলে কি উৎপন্ন হবে? CH3 CH2O- তৈরি হবে। এখানে কি তৈরি হবে বল? CH3 হোল টুয়াইস CHO- তৈরি হবে। এখানে CH3 হোল থ্রাইস CO- তৈরি হবে। এবার তুই চিন্তা করে দেখ একটা জিনিস, কোথায় বেশি আনস্টেবিলিটি তৈরি হচ্ছে? আজকে এখানটাতে এই কার্বনটার প্লাস আই এফেক্ট হাইপার কনজুগেশনের মাধ্যমে এটাকে আনস্টেবল করছে, একদম পরিষ্কার কথা। আনস্টেবল তো করবেই, নেগেটিভ চার্জের পাশে কার্বন সেন্টার মিথাইল ভিটাইল রয়েছে মানে আনস্টেবল তো করবে। তোকে দেখতে হবে কোথায় কম আনস্টেবল হচ্ছে। তাহলে দাদা এখানে কম আনস্টেবল হচ্ছে, এখানে আনস্টেবিলিটির পরিমাণ বাড়ছে কারণ মিথাইল গ্রুপের পরিমাণ বাড়ছে, এখানে আনস্টেবিলিটি আরো বাড়ছে কারণ মিথাইল গ্রুপের সংখ্যা আরো বাড়ছে। তাহলে যত নিচের দিকে যাচ্ছি তত আনস্টেবল হয়ে পড়ছে, তত এর ফিজিবিলিটি কমে যাচ্ছে, এর প্রক্রিয়াটার ভরসা কমে যাচ্ছে। তার মানে সব থেকে বেশি করে হতে পারে 1 ডিগ্রির ক্ষেত্রে, সব থেকে কম হতে পারে 3 ডিগ্রির ক্ষেত্রে। আশা করতে পারি ক্লিয়ার আছে। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি আর 3 ডিগ্রিতে সবচেয়ে কম। তাহলে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, গল্প শেষ। 1 ডিগ্রি সব থেকে বেশি করে করবে, 3 ডিগ্রি সব থেকে খারাপ, কারণ 3 ডিগ্রির ক্ষেত্রে যখন এটা তৈরি হবে এটা সব থেকে বেশি আনস্টেবল, একদম পরিষ্কার। বলেছে নিচের সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড কোনটা? আরে শক্তিশালী অ্যাসিড সেটাই হবে যেখান থেকে H+ বেরিয়ে যাওয়ার পরে নেগেটিভ চার্জটা যখন থাকবে কনজুগেট বেসটা সবচেয়ে বেশি স্থায়ী কোথায় হবে দেখতে হবে। এখানে ফ্লুরিনটা এখানে আছে, তাহলে ফ্লুরিন দিয়ে কোনো গল্প দিয়েছে। আচ্ছা ফ্লুরিন এগিয়ে আসছে ভাই, তার মানে এটার থেকে এটা বেশি স্টেবল, কারণ মাইনাস আই এখানে আগে আছে, অক্সিজেনের কাছাকাছি আছে, O- এর কাছাকাছি আছে, তো বেশি পরিমাণে টানবে। এই দেখ ফ্লুরিন আরো সরে এসছে মানে এটা আরো স্টেবল। আচ্ছা এখানে দুখানা ফ্লুরিন আছে, তাহলে এটা সব থেকে স্টেবল। দেখ পজিশনটাকে সেম রেখে দেখ, দুটো ফ্লুরিন করে দিয়েছে একটার পরিবর্তে, তাহলে দুটো মাইনাস আই একদম সবচেয়ে বেশি স্টেবল। অ্যাসিডের উপস্থিতিতে নিচের কোনটি নিরুদন সব থেকে দ্রুত ঘটে? তো নিরুদন করে দিয়ে তারপরে দেখ না রে ভাই, এইসব প্রশ্নের ক্ষেত্রে একদম লেগে পড়বি। নিরুদন করে দে। নিরুদন করা মানে কি? এখানটা হাইড্রোজেন আছে, নিরুদন মানে জল বার করা। আমি কি শিখিয়েছি? যে এখান থেকে হাইড্রোজেন মানে OH বার করবে, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বার করবে, তাহলে কি পড়ে থাকলো? CH3 সি। আমি এইখানটা দেখাই, এই জায়গাটা দেখানো চাপ হয়ে যাবে। এই পড়ে থাকলো, দেখতো এটা পড়ে থাকলো, একদম এটা পড়ে থাকলো। আচ্ছা দেখতো এখানটাতে এই আছে OH বেরোচ্ছে, হাইড্রোজেন বেরোচ্ছে, তাহলে এইটা পড়ে থাকলো, একদম পরিষ্কার। এখানটাতে OH বেরোবে, হাইড্রোজেন বেরোবে, তাহলে এটা পড়ে থাকলো। এখানটাতে OH বেরোবে, এই কার্বনের সঙ্গে যুক্ত আছে OH, পাশের কার্বন থেকে হাইড্রোজেন, তার মানে এখানে এগুলো না লিখে না করতে পারলে খুব চাপের ব্যাপার আছে। এখানে পড়ে থাকবে এইটা, এই পড়ে আছে। আমি জাস্ট একটুখানি সাইডে সাইডে তোদেরকে একটু লিখে দিই কম্পাউন্ড গুলো। এই প্রথম কম্পাউন্ডটা লিখছি CH3 COH, তার পাশে ছিল এখানে CH2 CH3, এটা ছিল। দ্বিতীয় কম্পাউন্ডটা লিখছি CH3 COH, তারপর এখানে CH2,
তারপরে এখানে সি ডাবল বন্ড ও, এখানে CH3 হয়েছে, এখানে একটা হাইড্রোজেন, আচ্ছা এখানে একটা হাইড্রোজেন, ওকে। এখানে আমি দেখতে পাচ্ছি CH3, CO, CH2, CH2, CHOH, CH3, এই একটা দেখতে পাচ্ছি। আচ্ছা আবার একটা দেখতে পাচ্ছি CH3, CO, CH2, CH2 না, CH2OH, হ্যাঁ ঠিক আছে। এই আমি চারটে কম্পাউন্ড দেখতে পাচ্ছি। প্রশ্নটা কিন্তু একটু কঠিন আছে, ঠিক আছে। বলেছে নিচের কোনটা নিরুদনটা খুব দ্রুত ঘটছে। এবার আমি যদি নিরুদনটা করি চারটের ক্ষেত্রে, তাহলে প্রথমে এখান থেকে OH বেরোবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে। যদি দুটো সিগমা বন্ড ব্রেক করে তো একটা পাই বন্ড তৈরি হবে, পরিষ্কার কথা। আমি যা নিরুদন করে প্রোডাক্ট গুলোকে আগে লিখি, হ্যাঁ। এখানে একটা পাই বন্ড তৈরি হলো। এখানটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে OH বেরোবে, এখান থেকে ধর একটা হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, তাহলে এই প্রোডাক্টটা এটা তৈরি করবে, এখানটা একটা পাই বন্ড তৈরি করবে। আমি যদি দেখি এখান থেকে একটা OH বেরিয়ে যাচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা পাই বন্ড তৈরি হবে। আমি যদি দেখি এখান থেকে একটা OH বেরিয়ে যাচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা পাই বন্ড তৈরি হবে। এইবার তুই দেখ এই চারটে কম্পাউন্ডের মধ্যে কোনটা সবচেয়ে বেশি স্টেবল, কারণ যেটা সবচেয়ে বেশি স্টেবল হবে সেটা নিরুদন সবচেয়ে দ্রুত ঘটবে, একদম পরিষ্কার। ওকে, দেখি এখানটায় যে ডাবল বন্ডটা রয়েছে, সেই ডাবল বন্ডটার হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন কতগুলো আছে? ডাবল বন্ডেড কার্বন এই দুটো, তার সঙ্গে sp3 কার্বন এইটা, মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা এখানে 3টে রয়েছে। এখানটায় আমি দেখতে পাচ্ছি এখানটা ডিরেক্ট রয়েছে দুটো, তার মানে আলফা হাইড্রোজেন এখানে দুটো রয়েছে, মানে 3টে আর দুটো 5টা আছে, খুব ভালো কথা। আচ্ছা আমি আরো দেখতে পাচ্ছি, ও হো স্টপ ভাই, এখানে হাইপার কনজুগেশন আছে। আরে এখানে তো রেজোন্যান্স আছে, তার মানে রেজোন্যান্সের জন্য সবচেয়ে বেশি স্থায়ী এটা হবে। বাকিগুলোতে কি রেজোন্যান্স আছে? বাকিগুলোতে এটা এখানে গেলে এখানে যাওয়ার মতো কিছু নেই, না রেজোন্যান্স নেই। এটা যদি এখানে যায় তাহলে এটা এখানে যেতে পারে, রেজোন্যান্স আছে, রেজোন্যান্স আছে, রেজোন্যান্স আছে, তার মানে দুটোতেই রেজোন্যান্স আছে। রেজোন্যান্স যদি থাকে এবার দেখতে হবে এখানটায় রেজোন্যান্সও আছে, প্লাস আমি দেখতে পাচ্ছি এখানে হাইপার কনজুগেশনের জন্য 3টে হাইড্রোজেন আছে। এখানে কি হাইপার কনজুগেশনের আছে? না, হাইপার কনজুগেশন ফ্যাক্টর নেই। তার মানে এখানে হাইপার কনজুগেশন ফ্যাক্টরও আছে, প্লাস এখানে রেজোন্যান্সও আছে। তার মানে এই 2 নম্বর কম্পাউন্ডটা যেটা বি রয়েছে, সেক্ষেত্রে সব থেকে বেশি স্টেবল হওয়ার কথা, সব থেকে দ্রুত হয়ে যাওয়ার কথা। তার কারণ এখানে তুই দেখতে পাচ্ছিস রেজোন্যান্সের একটা স্টেবিলিটি রয়েছে, প্লাস হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন রয়েছে। গল্প শেষ, বুঝতে পারলে? নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেয়? তোরা আয়োডোফর্ম এখনো পড়িস নি, হ্যালো ফর্মেরই রিঅ্যাকশন ওটা। চলো, কোশ্চেনটা কিন্তু কঠিন ছিল, ঠিক আছে, একটু ধরতে হতো তাড়াতাড়ি। এটা ফেনল থেকে ফেনক্সাইডের রিঅ্যাকশন আছে, কোনো কিছু পড়বো না, ডিরেক্ট প্রশ্নের মধ্যে যাই। কি বলে দিয়েছে? বলেছে 4খানা কম্পাউন্ড দিয়েছে, বলেছে যৌগগুলির আম্লিকতা হ্রাসের সঠিক ক্রম কোনটা, সবচেয়ে কম আম্লিক কোনটা সেটা তোকে খুঁজতে হবে। আচ্ছা আমাকে একটা কথা বল, যদি এখান থেকে H+টা বেরিয়ে গিয়ে O- তৈরি হয়, তাহলে NO2 গ্রুপ এই O- থেকে সব থেকে বেশি করে পুল করবে, তার মানে এটা মোস্ট স্টেবল। এটা যদি মোস্ট স্টেবল হয় তাহলে এর করেসপন্ডিং যে অ্যাসিডটা ছিল সেটা মোস্ট আম্লিক হয়ে যাবে, এই কম্পাউন্ডটা মোস্ট আম্লিক হয়ে যাবে। তার কারণ এখান থেকে H+ বেরিয়ে যাওয়ার পরে কনজুগেট বেসটা সব থেকে বেশি পরিমাণে স্থায়ী হচ্ছে, তাহলে এই অ্যাসিডটা সব থেকে বেশি আম্লিক হচ্ছে। তাহলে এই অপশন নাম্বার 3 যেটা রয়েছে সেটার আম্লিকতা সবচেয়ে বেশি, আম্লিকতা সবচেয়ে বেশি কার? 3-এর। তাহলে 3-এর আম্লিকতা সবচেয়ে বেশি, বাকি তারপর আস্তে আস্তে কমছে। তোকে হ্রাসের কম লিখতে বলেছে, হ্রাসের ক্রম আমার দেনে কি লাভ? আমি দেখবো সব থেকে বেশি কার? 3-এর। তাহলে গল্প শেষ, বাকিগুলো তুই যেমন পারিস করে বসানো রে ভাই, হ্রাসের ক্রম তো ওটাই হবে, সব থেকে বেশি তো 3ই হবে। বুদ্ধি খাটাতে হবে, এটা তো তোমার একদমই হবে না। এখানে Cl আছে, এখানে দেখ NO2 গ্রুপ আছে, কোনো কিছু লাভ নেই। যেখানে প্যারা পজিশন আছে সব থেকে বেশি করে টানতে পারছে। চলো, বলেছে নিচের যৌগগুলোকে পিকে মানের হ্রাসের ক্রম অনুসারে সাজাবো। আবার একই ধরনের বুদ্ধি লাগাতে হবে, কিন্তু খেয়াল রাখবি যদি অ্যাসিডিটি বাড়ে, এগুলো সব শিখিয়েছিলাম কিন্তু 11-এ, যদি অ্যাসিডিটি বাড়ে, আর 11-এর প্লেলিস্ট সব দেওয়া রয়েছে ব্যাচের মধ্যে, তাহলে কি হয়? পিকে ভ্যালুটা কমে যায়। আর যদি অ্যাসিডিটির ভ্যালুটা কমতে থাকে তাহলে পিকে ভ্যালুটা কি হয়ে যায় বল? পিকে ভ্যালু বেড়ে যায়, পরিষ্কার কথা। এই পিকে ভ্যালু আর অ্যাসিডিটির মধ্যেই তো সমস্ত কিছু। এবার তুই আমাকে একটা কথা বল, যে এই যে এখানে বলে দিয়েছে নিচের যৌগগুলোকে পিকে মানের হ্রাসের ক্রমানুসারে সাজাতে বলেছে, তো তোকে দেখতে হবে যে পিকে মান যার সবচেয়ে কম হবে, পিকের মান যার সবচেয়ে কম হবে, তার অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে। যার অ্যাসিডিটি সবচেয়ে বেশি, যে সব থেকে বেশি অ্যাসিড ধর্মী, যার আম্লিকতা সবচেয়ে বেশি, তার পিকে মান সবচেয়ে কম।
আর আমি এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি পিক্রিক অ্যাসিড দিয়ে দিয়েছে। পিক্রিক অ্যাসিড থাকলে আর অন্য কিছুকে কেন দেখবো ভাই? এ তো ছোটা ভীম আমাদের। রোমে গিয়েও হারিয়ে দিচ্ছে, কালা পাহাড়িকেও হারিয়ে দিচ্ছে, না কি সব নাম ছিল সবকে হারিয়ে দিচ্ছে। এটার থেকে ভালো অ্যাসিড আর কে আছে ভাই? এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি। যদি এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হয় তাহলে পিকে ভ্যালু সবচেয়ে কম। তাহলে পিকে ভ্যালু সবচেয়ে কম কার? একের। তো পিকে ভ্যালু দেখ লাস্টে এক কোথায় আছে? অপশন নাম্বার এতে। গল্প শেষ হয়ে গেল। আশা করতে পারি ক্লিয়ার আছে। আচ্ছা চল নেক্সট প্রশ্ন। আমাকে একটু চশমাটা দিতে এসেছিল, ওই জন্য ভিডিওটা এই জায়গাটা একটু কাট করলাম। নেক্সট যে প্রশ্নটা আছে 21 নম্বর, দেখা যাক নিচের কোনটির সঙ্গে ফেনল বিক্রিয়া করে না? দেখ প্রথমটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়াজোমিথেন। ডায়াজোমিথেনের সঙ্গে রিয়াকশন তো অবশ্যই করবে ফেনল। আমি যদি তোকে একটুখানি দেখানোর চেষ্টা করি, ধর এটা আমি বললাম ফেনল আছে, ফেনল আছে, তার সঙ্গে ধর আমি বললাম CH2N2 আছে। মানে যেটা হয় রিয়াকশনটার ফলে এই CH2 গ্রুপটা কি এখানে অ্যাটাচ হয়ে যায়, মানে এই ধরনের একটা সিস্টেম তৈরি করে। যারা যারা এটা নাম জানিস নিচে আমাকে কমেন্ট করে জানা। ও আছে, CH3 আছে, হয়ে গেল। এটা খুব সুন্দর একটা মেথড, এটাকে অ্যানিসোল বলা হয়ে থাকে, আর এখান থেকে N2 বেরিয়ে চলে যায়। হয়েছে, এইটা হচ্ছে রিয়াকশন হয়ে গেল। নেক্সট যে রিয়াকশনটা রয়েছে সেটা হচ্ছে বেনজয়েল ক্লোরাইড আছে, C6H5COCl। এটা খুব সুন্দর একটা রিয়াকশন। যদি আমি রিয়াকশনটা আগে না বলে থাকি তাহলে এক্ষুনি জেনে নেই এই রিয়াকশনটার নাম। রিয়াকশনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এর নাম স্পটেন বমেন রিয়াকশন। খুব ভালো করে দেখ, এই আছে ধর ফেনল, এর সঙ্গে ধর আছে দিলাম আমি COCl, তাই তো? আমি এদিকে দিই একটুখানি, তাহলে লিখে বুঝতে পারবি লেখাটা। COCl। এবার দেখ তো রিয়াকশনটা কিভাবে হচ্ছে। এটা NaOH এর প্রেজেন্সে রিয়াকশনটা করতে হয়। আমি জানি না ওটা দিয়েছে কিনা, NaOH টা দেয়নি, বাদ দে। এই যে H আর এই যে Cl একসাথে যুক্ত হয়ে HCl রূপে বেরিয়ে চলে যায়। তাহলে এখান থেকে প্রোডাক্টটা কি হবে দেখ তো। এই O আছে, তার সঙ্গে CO আছে, আর তার সঙ্গে হচ্ছে তোমার একটা ফিনাইল রিং আছে। দিস ইজ দ্য প্রোডাক্ট। এবং এই রিয়াকশনটা স্কটেন বমেন রিয়াকশন। এই রিয়াকশনের যে মেন ইন্টারফারেন্সটা কি সেটা আমি যদি না বলে থাকি, আমি এক্স্যাক্টলি মানে এত কিছু করেছি তো খেয়াল নেই কোনটা করেছি কোনটা করাইনি। যদি না করিয়ে থাকি আমাকে এই জায়গাটা জাস্ট নেক্সট ক্লাসে একবার পয়েন্ট আউট করবি, এর সিগনিফিকেন্সটা তোকে শিখিয়ে দেবো। তার মানে এটার সাথে রিয়াকশন করলে, এটার সাথে রিয়াকশন করলে, এটার সাথে তো রিয়াকশন করবেই। ফেনলের মধ্যে তো অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, যেখানে যেখানে অ্যাক্টিভ হাইড্রোজেন থাকবে সেখানে সেখানে তো গ্রিগনার্ডের রিয়াকশন হবেই। হয়ে কি তৈরি হবে? মিথেন তৈরি হয়ে যাবে। আচ্ছা আর কি হবে দেখ। আচ্ছা এইটাই তাহলে ফাইনাল প্রোডাক্ট, সোডিয়াম বাইকার্বনেট। এবং এটা একটা লজিকও থাকে জানিস তো। সোডিয়াম বাইকার্বনেটটা কি থেকে তৈরি হয়? কার্বনিক অ্যাসিড থেকে তৈরি হয়। ফেনলের থেকে কার্বনিক অ্যাসিড তীব্র অম্ল। নিয়ম যেটা সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাসিড তার থেকে তীব্র অ্যাসিডের লবণের সাথে কোনোদিন রিয়াক্ট করতে পারে না। ফেনলের থেকে তীব্র অ্যাসিড কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডের লবণ সোডিয়াম কার্বনেটের সঙ্গে বা সোডিয়াম বাইকার্বনেটের সাথে ফেনল রিয়াকশন করবে না। ফেনল সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক? আচ্ছা সঠিক কোনটা? জলীয় দ্রবণে ফেনলের বলয় কম সক্রিয়, কি সব বাজে কথা বলছে। ক্লোরিন জলের সঙ্গে ফেনলের বিক্রিয়া সাদা পদক্ষেপ পড়ে, ঠিক, এটা তো ঠিক, সঠিক তো। কারণ ক্লোরিন জলের সঙ্গে যখন বিক্রিয়া করবে 2,4,6 ট্রাইক্লোরোফেনল তৈরি হবে এবং সাদা পদক্ষেপ পড়ে যাবে। 2,4,6 ট্রাই নাইট্রোফেনল প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে সালফোনেশন ঘটিয়ে ফেনল বলয় সক্রিয়তা বৃদ্ধি করা হয় 1 মিনিট দ্বারা। পিক্রিক অ্যাসিড তৈরির সময় প্রথমে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিতে হচ্ছিল, সেটাই বলেছে, একবার পড়ি। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে সালফোনেশন ঘটিয়ে ফেনলের বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করা হয়, এখানেই তো গল্প করে দিয়েছে। সালফোনেশনটা ঘটানো হয় যাতে ওই যে ফেনল ওপরে থাকলে বেনজিন রিং এর যে একটা চূড়ান্ত ইলেকট্রোফাইল অ্যাট্রাক্ট করার প্রবণতা তৈরি হয়, রিয়াকশন করার প্রবণতা তৈরি হয়, সেইটাকে কমানোর জন্য, ফেনলের রিয়াক্টিভিটিকে কমানোর জন্য সালফোনেশনটা প্রথমে করা হয়। তার মানে এখানে বৃদ্ধি করা না, সক্রিয়তা হ্রাস করার জন্য করা হয়। তার মানে এটা ভুল। অধিক সক্রিয় এগুলো তো ভুল সব, একমাত্র এটাই ঠিক। ঠিক আছে চলো নেক্সট। কি বলে দিয়েছে? ফেনলের সঙ্গে ড্যাশের বিক্রিয়া ড্যাশ পদক্ষেপ পড়ে, ব্রোমিন জলের বিক্রিয়া সাদা পদক্ষেপ পড়ে। ব্রোমিন জল যখনই রিঅ্যাক্ট করবে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি হবে, সাদা পদক্ষেপ পড়বে। অ্যালকোহলের জলে দ্রাব্যতা ড্যাশ অ্যালকোহল অপেক্ষা বেশি। আচ্ছা ড্যাশ অ্যালকোহলের জলে দ্রাব্যতা ড্যাশ অ্যালকোহল অপেক্ষা বেশি, এটা কোনো প্রশ্ন হলো? এ আবার কি ধরনের প্রশ্ন? টার্ট বিউটাইল অ্যালকোহল যেটা হবে, এটা তো বেসিক একবারে ফালতু প্রশ্ন। এটা তো কোথায় ছিল? 11 এর হাইড্রোজেন বন্ডিং চ্যাপ্টারের জায়গাটার মধ্যে কিছুটা ছিল। টার্ট বিউটাইল অ্যালকোহল যেটা হবে, যার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা অনেক কম, সেখানে হাইড্রোজেন বন্ডিংটা সহজে হবে, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনটা কম দেখা যাবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমে গেল। এন বিউটাইল অ্যালকোহলের ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বড়, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন বেশি হয়, হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে দেবে না। তাহলে এটা টার্ট বিউটাইল অ্যালকোহলের জলে দ্রাব্যতা এন বিউটাইল অ্যালকোহল অপেক্ষা বেশি হবে, গল্প শেষ। বাস নেক্সট।
ড্যাশের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং, আচ্ছা ড্যাশের ক্ষেত্রে ড্যাশ হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এগুলো 11-এর প্রশ্ন দিয়ে দিয়েছে রে। হ্যাঁ, এই প্রশ্নগুলো কেন দিয়েছে ভাই? আর দিয়েছে যখন 12-এর বইয়ের মধ্যে দিয়েছে যখন করে নে, সেটা ব্যাপার না। অর্থোনাইট্রোফেনল অন্ত আণবিক, অর্থোনাইট্রোফেনল অন্ত আণবিক একটু আগে করিয়েছি, এটা তো পারফেক্ট আছে। বাকিগুলো একটু দেখে নি কোথাও ভুলভাল দিয়েছে কিনা। প্যারানাইট্রোফেনল আন্ত আণবিক হবে, অর্থোনাইট্রোফেনল আন্ত আণবিক ভুল আছে, মেটানাইট্রোফেনলের কথা বাদ দে। ঠিক আছে চলো। ড্যাশ বিক্রিয়ার সাহায্যে ড্যাশ প্রস্তুত করা সম্ভব। আচ্ছা মনে পড়েছে কোলবে স্মিথ মনে আছে, রাইমার টিম্যান মনে আছে, কোলবে স্মিথ মনে আছে, ফ্রিডেল ক্রাফট মনে আছে, চারটে রিয়াকশন মনে আছে। এবার জাস্ট দেখ কোলবে স্মিথ রিয়াকশন কি কাজে লাগতো? স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতির কাজেই তো লাগতো রে ভাই। কোলবে স্মিথ রিয়াকশনের মাধ্যমে তো স্যালিসাইলিক অ্যাসিডই প্রস্তুত করা হতো। রাইমার টিম্যানের মেন কাজ কি ছিল? স্যালিসাইলডিহাইড প্রস্তুত করা। স্যালিসাইলিক অ্যাসিডের কিন্তু মেন রিয়াকশন ওটা ছিল না। কোলবে স্মিথ স্যালিসাইলডিহাইড না, ফ্রিডেল ক্রাফট স্যালিসাইলিক অ্যাসিড। ভাই ফ্রিডেল ক্রাফটের মাধ্যমে কি হয় নিচে কমেন্ট কর। LiLH4 দ্বারা ড্যাশের বিজারণের ফলে ইথানল এবং ড্যাশ তৈরি হয়। বুঝতে পারছিস প্রশ্নগুলো কিন্তু চাপের প্রশ্ন, প্রশ্নগুলো কিন্তু অত সহজ নয়, আজকের প্রশ্নগুলো অতটা সহজ নয় ভাই। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা ড্যাশের বিজারণের ফলে ইথানল এবং ড্যাশ উৎপন্ন। আচ্ছা একটা কথা বলি, এক এক করে দেখি। CH3 একটা এস্টার দিয়ে দিয়েছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করতে বলেছে। একটু প্রসেসটা শিখে নে, হ্যাঁ, যে কি করে এস্টারের বিজারণ ঘটাতে হয়। বুঝতে পারছিস প্রশ্নগুলো কিন্তু তাবড় তাবড় প্রশ্ন আছে। আমি যখন সিলেক্ট করি আমি অত খেয়াল করি না যে কি প্রশ্ন আছে, কারণ 12-এর বইতেই আছে, আমাকে তো করতেই হবে, সে যেমনই প্রশ্ন দিক, তাই না? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি দিয়েছে বল, কি দেয়? H মাইনাস দেয়, তাই না? H মাইনাসটা কোথায় গিয়ে অ্যাটাক করবে? প্রথমে C ডাবল বন্ডতে গিয়ে অ্যাটাক করবে। যখনই অ্যাটাক করলো C ডাবল বন্ডটা খুলে গেল। বল কিভাবে হয়? মেকানিজম তোদের নেই, কিন্তু একটা শিখে রাখ, একটা শিখলে সব কটার ক্ষেত্রে পারবি ভাই। তাহলে CH3 CO মাইনাস হয়ে গেল, এখানে OCH3 হয়ে গেল, আর এখানটাতে গিয়ে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। হলো, এইবার কি হয়? এই নেগেটিভ চার্জটা এরকম ভাবে পুশব্যাক করে, আর এই যে কার্বন অক্সিজেন বন্ডটাকে সেটা ব্রেক করে অক্সিজেনের মাথার উপর উঠে যায়। তাহলে CH3 C ডাবল বন্ড OH হয়ে গেল, প্লাস CH3 O মাইনাস হয়ে গেল, O মাইনাস হয়ে গেল, অক্সিজেনের মাথার উপর উঠে গেল। O মাইনাসটা প্রোটনেশনের মাধ্যমে OH করে নেবে, মানে একটা প্রোডাক্ট হয়ে গেল মিথানল। এবার এই যে CH3 CHO রয়েছে, মিডিয়ামের মধ্যে কি রয়েছে বল? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রয়েছে, যেটা একে বিজারিত করে কি তৈরি করবে? CH3 CH2OH, যেটা তো শিখিয়ে দিয়েছি। তার মানে একটা প্রোডাক্ট হয়ে গেল ইথানল, আরেকটা প্রোডাক্ট হয়ে গেল মিথানল। তাহলে দেখি এবার, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা ড্যাশের বিজারণের ফলে ইথানল, এবং এই প্রথমটাই তো অ্যান্সার হয়ে গেছে, প্রথমটাই তো অ্যান্সার হয়ে গেছে। দেখ ইথানল একটা প্রোডাক্ট দিয়ে দিয়েছে, ইথানল একটা প্রোডাক্ট দিয়ে দিয়েছে, আর মিথানল আরেকটা দিয়ে দিয়েছে। এস্টারের বিজারণটাও শিখে গেছিস নিশ্চয়ই কি করে করতে হয়। নেক্সট প্রশ্ন দেখা যাক। উইলিয়ামসন সংশ্লেষণ শিখিয়ে দিয়েছিলাম, ইথার সংশ্লেষণের কাজে লাগে। রোনা দিয়ে করতে হয়, রোনা। যে কোনো একটা সোডিয়াম যখনই থাকবে গল্প শেষ করে দিবি, ডিরেক্ট অ্যান্সার মারবে, অপশন নাম্বার সি তে গল্প শেষ। আচ্ছা উইলিয়ামসন সংশ্লেষণ রোনা দিয়ে হয়ে গেল, এক একটা সি হয়ে গেল। দেখি এক সি প্রথমটাতে কি অ্যান্সার হচ্ছে? না, হচ্ছে না, এক সি দু জায়গাতে আছে। নেক্সট, রাইমার টিম্যান রিঅ্যাকশন কি করে এক চান্সে বুঝবো? CHCl3NaOH আছে, এক চান্সে বুঝবো। 2D রাইমার টিম্যান, চলো দেখি। এইভাবে ঝপা ঝপ করতে হবে ভাই। 2D পাগলা, এখানেও 2D এখানেও 2D, আবার কি ধরনের কথা। চল, কোলবে স্মিথ রিঅ্যাকশন, এই যে কার্বন ডাই অক্সাইড, চলো এটা তো মিলতেই হবে। 3A 3A, চলো আর কোথায় তুই পালাবি? 3A গল্প শেষ। তাহলে 4B স্কটেন বোম্যান রিঅ্যাকশন, এই যে চলে NaOH, ঠিক আছে, একটু আগে করে দিয়েছি। চলো নেক্সট, মিথানল এবং ইথানল কি বলেছে? এটা কিসের স্তম্ভবেলাটা কিসের? ফেনল বেনজাইল অ্যালকোহল। আচ্ছা শনাক্তকরণ, আচ্ছা 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 বুঝতে পেরেছি, মানে তুই কিসের মাধ্যমে সেপারেট করতে পারবি। জাস্ট একবার দেখ তুই কোনগুলোকে চিনিস। লুকাস রিএজেন্টকে চিনিস, ধাতব সোডিয়ামকে চিনিস, ফেরিক ক্লোরাইড দ্রবণকে চিনিস। ফেরিক ক্লোরাইড কার সাথে রিঅ্যাকশন করে? ফেনলের সাথে। 11-এ পড়েছিস হাইড্রোকার্বনে, বেগুনি বর্ণ তৈরি করে। তাহলে ফেনল আর বেনজাইল অ্যালকোহলের মধ্যে শনাক্তকরণের জন্য ডি ইউজ করা হবে। ফেনলটা বেগুনি বর্ণ তৈরি করবে, বেনজাইল অ্যালকোহল তৈরি করবে না। 2 এর সাথে ডি, 2 এর সাথে ডি, 2 এর সাথে ডি, দু জায়গাতে আছে, তার মানে বাকি দুটো উড়িত। এইটা একটা প্রোডাক্ট হতে পারে, এটা একটা প্রোডাক্ট হতে পারে। নেক্সট, মিথানল আর ইথানলকে সেপারেট করার জন্য কি ইউজ করা হয়? তুই এটা জানিস না, হ্যালোফর্ম ইউজ করা হয় অ্যাকচুয়ালি। যাই হোক ছাড়।
বাকিগুলো দিয়ে হয়ে যাবে। এন বিউটাইল অ্যালকোহল এবং টার্ড বিউটাইল অ্যালকোহল, এন বিউটাইল মানে 1 ডিগ্রি আর টার্ড বিউটাইল মানে 3 ডিগ্রি। লুকাস রিএজেন্ট ইউজ করা হবে, তিনেরটা এ হবে, তিনেরটা এ, তিনেরটা এ, তিনেরটা। উরি বাপ রে বাপ, সিয়ানা हो गया है मेरा बच्चा। 3A, ভেরি গুড। চলো খেলা হবে। ইথানল আর ডাই ইথাইল ইথার। ইথানল একটা অ্যালকোহল, ডাই ইথাইল ইথার একটা ইথার, ধাতব সোডিয়াম ইউজ করা হয়। ইথানলের সঙ্গে রিঅ্যাক্ট করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, ইথারের সাথে রিঅ্যাক্ট করবে না। তার মানে 4 এর সাথে বি, 4 এর সাথে বি, 4 এর সাথে বি। ওকে, চলো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। 1 এর সাথে সি তুমি দেখতে পাচ্ছ, হয়েছে। নেক্সট প্রশ্ন, কি প্রকার অ্যালকোহল লুকাস রিএজেন্টের সঙ্গে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে? নিচে কমেন্ট করে জানাও। এটা আমি ক্লাসের মধ্যে করিয়েছিলাম। ব্রোমিনের সঙ্গে বন্ডটা অতিরিক্ত উইক হয়, ক্লোরিনের সঙ্গে একটু স্ট্রং হয়, তাহলে ব্রোমিন বন্ডটা আগে ব্রেক করে ম্যাগনেসিয়াম এখানে ঢুকবে, তাহলে এখানটাতে এমজিবিআর তৈরি করবে। এমজিবিআর তৈরি করলো মানে ডয়টেরিয়াম লাস্ট স্টেপে দিয়েছে, তার মানে এখানে ডি তৈরি হবে। ডি আছে, ক্লোরিন অ্যাজ ইট ইজ থাকবে, ইনট্যাক্ট থাকবে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। গল্প শেষ। এইভাবে আমরা অ্যান্সার করব। আমাদের ব্যাচের ছেলেমেয়েরা এরকম ভাবে পড়াশোনা করছে। আমি বারবার করে বলছি, যারা এইভাবে পড়ছিস না তারা নিচে অ্যাপ লিঙ্কের মধ্যে যা, যদি এইভাবে না পড়ে থাকিস তবেই। আর যদি মনে হয় তুই অন্য কোথাও পড়ছিস অনলাইন মিডিয়ামে বা অফলাইন মিডিয়ামে, তাহলে ওখানে ভরসা নিয়ে পড় ভাই, একদম কাঁপিয়ে দিয়ে পড়। আর যদি মনে হয় এইভাবে অর্গানিক শিখবি, তাহলে তোর কাছে অপশন আছে। নেক্সট, একটি কাইলাস সাবস্ট্রেটে ভাই SN1 শিখেছিলাম তো। SN1 এর ক্ষেত্রে রেসিমাইজেশন ঘটতে পারে, 100% রিটেনশন, 100% রেসিমাইজেশন, 100% ইনভার্সনের গল্প নেই। SN1 এর মধ্যে আমি বারবার করে বলেছি, ওখানে রিটেনশনটা তো হবে, কিন্তু কিছু ক্ষেত্রে ইনভার্সন হয়ে আবার রেসিমাইজেশনও হয়ে যেতে পারে। তার মানে রেসিমাইজেশন অপেক্ষা এই যে রেসিমাইজেশন যে কেসটা আছে সেটাই হতে পারে, 100% কোনো কিছু নয়। ঠিক আছে, বাকিগুলো দেখ, তুই জানিস SN1 বিক্রিয়ার কোন সব থেকে ভালো কোনটা, যেখানে কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল হবে। আমি একটু জাস্ট চেক করি। এখানে এটা আছে, কার্বোক্যাটায়নের মধ্যে স্টেবল করার জন্য CH3 আছে, C6H5 আছে, বেশ সুন্দর কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাবে। এখানটাতে দেখি, ওরে বাবা, এখানে তো সর্বনাশ কাণ্ড আছে। এখানে দেখ দুখানা রিং আছে, যদিও স্টেরিক হিন্ড্রান্সের বিষয় থাকবে, তাও স্টেবিলিটির দিক থেকে অনেক বেশি। এইটা অপশন নাম্বার বি ছাড়া কিছুই হবে না, কারণ ওটার থেকে বেশি কিছু থাকতেই পারে না। দুটো রিং আছে, একটা মিথাইল নেই, একটা হাইড্রোজেন আছে তার পরিবর্তে। হাইড্রোজেন থেকে মিথাইল অনেক ভালো স্টেবিলিটি দেবে। এটা তো হবেই না। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে। তবে এখানে স্টেরিক হিন্ড্রান্সের একটা গল্প চলে আসবে। এটা নিচে কমেন্ট করে জানা। এই RS নিচে কমেন্ট করো, বহুবার শিখিয়ে দিয়েছি RS। RS এর ছেলে মেয়েরা একদম গল্প করে দিয়েছে। সর্বনিম্নে হরি, ঘড়ির কাঁটায় শনি, মনে আছে তো রে? চলো নেক্সট, এটা একবার নিচে চিন্তা করে দেখো, বাড়িতে করার চেষ্টা করো। নেক্সট দিন আমি এটাকে আরেকবার নিয়ে বসবো, তখন শিখিয়ে দেবো যদি না পারিস। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস। কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল, 36টা কোশ্চেন ডিসকাস করা হলো। আশা করবো একটু কঠিন ছিল প্রশ্নগুলো, আমি বুঝতে পারছি, তবে কঠিন প্রশ্ন করি তো মজা, তাই না? আজকের মতো এখানে, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। আর যদি আমাদের ব্যাচের মধ্যে জয়েন করতে চাস, দুটো ব্যাচ আছে। একটা হচ্ছে শুধুমাত্র সেমিস্টার 3, যেই ব্যাচটার কোর্স ফি হচ্ছে 699 প্লাস একটা 20 টাকার তোকে অ্যাপ ফিস দিতে হবে, 719 টাকা ওয়ান টাইম। পুরো সেমিস্টার 3 কভার হয়ে যাবে। সেমিস্টার 4 এর আছে 1199 প্লাস 20 টাকার একটা অ্যাপ ফিস নয়, গেটওয়ে ফিস ফ্লিপকার্টে যেটা 50-60 টাকা নেয়, তাহলে সেটা হয়ে গেল 1219 টাকা। এই হচ্ছে তোর ওয়ান টাইম ফিস। এখানে 1199, এখানে 699। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।